বন্ধুরা, আমি সুশোভন। ভাবুন তো, কবে ভারতের প্রধানমন্ত্রীকে দেশবাসীর কাছে হাত জোর করে বলতে শুনেছেন যে এখন সোনা কিনবেন না, দয়া করে বিদেশ ভ্রমণ বাতিল করুন। জেনারেলি এই ধরনের কথা কোনো ন্যাশনাল ইমার্জেন্সি বা যুদ্ধের সময় শোনা যায়, কিন্তু হায়দ্রাবাদের জনসভায় প্রধানমন্ত্রী মোদিজির এই আবেদন কি কোনো বড় সংকটের পূর্বাভাস, নাকি বিশ্ববাজারের অস্থিরতার মুখে দাঁড়িয়ে ভারতের এক বিশাল বড় স্ট্র্যাটেজিক মুভ? আজকের এই এপিসোডে আমরা বিশ্লেষণ করব কেন ভারত সরকার এখন ওয়ার্ক ফ্রম হোম বা ডিজিটাল ইকোনমির পুরনো টনিক ব্যবহারের কথা বলছে। আজ কোনো কাল্পনিক গল্প নয়, হবে একদম র নিউজ অ্যানালিসিস। আপনারা এখন স্ক্রিনে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই হেডলাইনটি দেখতে পাচ্ছেন। খুব ভালো করে লক্ষ্য করুন, এখানে কি লেখা আছে? সেলফ রিলায়েন্স পুশ বা স্বনির্ভর হওয়ার ডাক। বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে কোনো কিছুই বিনা কারণে ঘটে না। বর্তমানে ওয়েস্ট এশিয়া বা পশ্চিম এশিয়ায় যে উত্তেজনার আগুন জ্বলছে, বিশেষ করে ইসরায়েল এবং ইরানের যে ছায়াযুদ্ধ এখন সম্মুখ সমরের রূপ নিয়েছে, তার সরাসরি আঁচ এসে লেগেছে ভারতের গায়ে। এখন প্রশ্ন হতে পারে, যুদ্ধ হচ্ছে ওখানে, আমাদের সমস্যা কোথায়? সমস্যাটা হলো জিওপলিটিক্যাল লোকেশনে। পারস্য উপসাগরের মুখে অবস্থিত স্ট্রেট অফ হরমুজ কার্যত পৃথিবীর এনার্জি সাপ্লাইয়ের লাইফলাইন। ইরানের হুমকিতে এই সংকীর্ণ সমুদ্রপথ যদি একবার অবরুদ্ধ হয়ে যায়, তবে বিশ্ববাজারে তেলের যোগান বন্ধ হয়ে যাবে। আর ঠিক এই আশঙ্কায় বিশ্ববাজারে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম রাতারাতি আকাশ ছোঁয়া হয়ে গেছে। ভারত তার বার্ষিক জ্বালানি চাহিদার প্রায় ৮০ থেকে ৮৫% তেল বিদেশ থেকে আমদানি করে। এখন একবার অঙ্কটা বোঝার চেষ্টা করুন। যখন তেলের দাম ব্যারেল প্রতি $70 থেকে বেড়ে $120 বা $125 ছাড়িয়ে যায়, তখন ভারতকে প্রতি ব্যারেলের জন্য অতিরিক্ত $50 থেকে $60 গুনতে হচ্ছে। ভারত তেল কেনে ডলারে, তার মানে আমাদের কয়েক বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ করতে হচ্ছে এই জ্বালানি কিনতে গিয়ে। একেই বলা হয় ইম্পোর্টেড ইনফ্লেশন বা আমদানিকৃত মুদ্রাস্ফীতি। অর্থাৎ বাইরের দেশের যুদ্ধের কারণে আমাদের দেশে জিনিসের দাম বাড়ছে। প্রধানমন্ত্রী মোদিজি একজন দক্ষ নিউজ অ্যানালিস্টের মতোই এই বিপদের সংকেত আগেভাগেই পেয়ে গেছেন। তিনি খুব ভালো করেই জানেন, যদি এখনই আমরা সাধারণ নাগরিকদের আমাদের অভ্যাসে পরিবর্তন না আনি, তবে ভারতের ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে টান পড়বে। আর যদি ডলার কমে যায়, তবে ভারতীয় টাকার মান পড়ে যাবে, যার ফলে অর্থনীতিতে এক চরম অস্থিরতা তৈরি হতে পারে। এই কারণেই তিনি অত্যন্ত বিরল এক পদক্ষেপ নিয়ে দেশবাসীকে স্বনির্ভর হওয়ার বা আত্মনির্ভর হওয়ার এই নতুন ফর্মুলা দিয়েছেন। এবার একটু গভীরে গিয়ে তলিয়ে ভাবুন তো, প্রধানমন্ত্রী হঠাৎ কেন সেই কোভিড সময়ের ওয়ার্ক ফ্রম হোম কালচার ফিরিয়ে আনার কথা বললেন? এর পেছনে কি শুধুই ট্রাফিক কমানোর চিন্তা? একদমই না। এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল ইকোনমিক স্ট্র্যাটেজি। আমরা জানি, কোভিড চলাকালীন যখন গোটা দেশ ঘরবন্দি ছিল, তখন রাস্তায় গাড়ির চাকা ঘোরা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, যার সরাসরি প্রভাব পড়েছিল ফুয়েল কনজাম্পশন বা জ্বালানি তেলের ব্যবহারে। এক ধাক্কায় তেলের চাহিদা কয়েক গুণ কমে গিয়েছিল। ভারত সরকার এখন সেই একই টনিক ব্যবহার করতে চাইছে। দেখুন, যদি প্রতিদিন কয়েক লক্ষ আইটি প্রফেশনাল বা কর্পোরেট চাকরিজীবী অফিসে না গিয়ে বাড়ি থেকে কাজ করেন, তবে রাস্তায় কয়েক লক্ষ গাড়ি কম বেরোবে। এর ফলে প্রতিদিন যে কোটি কোটি লিটার পেট্রোল আর ডিজেল আমরা পুড়িয়ে ফেলি, তা সাশ্রয় হবে। এখন প্রশ্ন হলো, এই তেল বাঁচিয়ে সরকারের কী লাভ? বন্ধুরা, আমরা যে তেল কিনি তার প্রতিটি ফোঁটা পেমেন্ট করতে হয় ডলারে। আমরা যত কম তেল ব্যবহার করব, ভারতকে আন্তর্জাতিক বাজার থেকে তত কম তেল কিনতে হবে। অর্থাৎ ভারতের হাজার হাজার কোটি টাকার ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভ বা বৈদেশিক মুদ্রা দেশেই থেকে যাবে। এটি স্রেফ কোনো সাধারণ পরামর্শ নয়, এটি আসলে একটি ইকোনমিক ওয়ারফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধ। আমাদের মনে রাখতে হবে, আমরা রাশিয়া বা আমেরিকার মতো তেল উৎপাদক দেশ নয়। গ্লোবাল ইকোনমির এই অসম লড়াইতে আমাদের টিকে থাকতে হলে সাশ্রয়ই হলো আমাদের প্রধান অস্ত্র। তেলের দাম বাড়লে শুধু যাতায়াতের খরচ বাড়বে না, এর একটা ভয়াবহ চেন রিয়াকশন আছে। ট্রাকের ভাড়া বাড়লে লজিস্টিক এবং ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়, যার ফলে প্রভাব পড়ে আপনার রান্নাঘরের আলু পটল থেকে শুরু করে জীবনদায়ী ওষুধের ওপর। অর্থাৎ তেল যদি মহার্ঘ হয়, তবে মুদ্রাস্ফীতির কারণে আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাবে।
প্রধানমন্ত্রী আসলে এই সংকটের আগাম সতর্কবার্তা নিয়ে আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে ছোট ছোট ব্যক্তিগত সাশ্রয়ই শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতির রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে নিউজ অন এয়ারের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে হাত জোড় করে এক অদ্ভুত আবেদন করেছেন। আগামী কয়েক বছর দয়া করে সোনা কিনবেন না। এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, আমার নিজের কষ্টার্জিত টাকা আমি সোনা কিনবো নাকি গয়না কিনবো, তাতে সরকারের কি যায় আসে? বন্ধুরা, বিষয়টি ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে গিয়ে এখন রাষ্ট্রীয় সংকটে দাঁড়িয়েছে। আসল টেকনিক্যাল কারণটা একটু বুঝুন। ভারত হলো বিশ্বের অন্যতম বৃহত্তম গোল্ড ইম্পোর্টার। আমাদের দেশে সোনার খনি প্রায় নেই বললেই চলে, কিন্তু সোনার চাহিদা আকাশ ছোঁয়া। এখন সমস্যা হলো, যখনই কোনো জুয়েলার বা ব্যাংক বিদেশ থেকে সোনা আমদানি করে, তখন তার মূল্য মেটাতে হয় আন্তর্জাতিক মুদ্রা অর্থাৎ ইউএস ডলারে। আপনি যখন দোকান থেকে 1 লাখ টাকার সোনা কিনছেন, ভারত সরকারকে তখন সমপরিমাণ ডলার আন্তর্জাতিক বাজারকে দিয়ে দিতে হচ্ছে। এর ফলে আমাদের দেশ থেকে বিপুল পরিমাণ ডলার বাইরে বেরিয়ে যায় এবং কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা চলতি হিসেবের ঘাটতি আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। অর্থনীতির ভাষায় সোনাকে বলা হয় নন প্রোডাক্টিভ অ্যাসেট, অর্থাৎ সোনা লকারে পড়ে থাকে, তা দিয়ে কোনো নতুন কর্মসংস্থান বা উৎপাদন হয় না। একই কথা খাটে ফরেন ভ্যাকেশনস বা বিদেশে ভ্রমণের ক্ষেত্রেও। প্রধানমন্ত্রী নাগরিকদের অনুরোধ করছেন অন্তত এই বছরের জন্য বিদেশ ভ্রমণ স্থগিত রাখতে। ভাবুন তো, প্রতি বছর কয়েক লক্ষ ভারতীয় যখন ইউরোপ বা আমেরিকায় ঘুরতে যান, তখন তারা কয়েক বিলিয়ন ডলার সেখানে খরচ করে আসেন। অর্থাৎ ভারতের সম্পদ আমরা অন্য দেশের হাতে তুলে দিচ্ছি। জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে ভাবলে এই সংকটের সময়ে আমরা যদি বিদেশে না গিয়ে দেশের ভেতরে পর্যটন বা ডোমেস্টিক ট্যুরিজমকে গুরুত্ব দিই, তবে আমাদের দেশের টাকা আমাদেরই দেশীয় ব্যবসায়ীদের হাতে থাকবে। এটি কোনো সেন্সরশিপ নয়, বরং দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার রক্ষা করার এক বিশাল বড় দেশপ্রেমের পরীক্ষা। মোদিজির এই আবেদন আসলে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে শক্তিশালী অর্থনীতি হলো একটি শক্তিশালী দেশের মেরুদণ্ড। বন্ধুরা, এবার স্ক্রিনে এই রিপোর্টটির দিকে ভালো করে লক্ষ্য করুন। এখানে একটা বিশেষ টেকনিক্যাল টার্ম ব্যবহার করা হয়েছে, রিভার্স গোল্ডিলক। সহজ ভাষায় এর মানে হলো অর্থনীতির জন্য একটি অত্যন্ত কঠিন এবং প্রতিকূল সময়, যেখানে প্রবৃদ্ধি বা গ্রোথ কমে যায় কিন্তু মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হু হু করে বাড়তে থাকে। এখন প্রশ্ন হলো, ভারত কি সত্যিই এই পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে? আপনারা কি খেয়াল করেছেন, আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হচ্ছে, তখন আমাদের দেশের পেট্রোল পাম্পগুলোতে তেলের দাম কিন্তু সেই অনুপাতে বাড়ছে না। সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে হতে পারে এটা তো ভালো কথা, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা অনেক বেশি ভয়ঙ্কর। ভারত সরকার আমাদের দেশের অয়েল মার্কেটিং কোম্পানি যেমন IOCL, HPCL বা BPCLকে নির্দেশ দিয়েছে যাতে তারা সাধারণ মানুষের ওপর দামের বোঝা হুট করে না চাপায়। এর ফলে কি হচ্ছে জানেন? আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে তেল কিনে দেশের ভেতরে সস্তায় বিক্রি করতে গিয়ে এই কোম্পানিগুলো প্রতিদিন প্রায় 100 কোটি টাকা লোকসান করছে। অর্থনীতির ভাষায় একে বলা হয় আন্ডার রিকভারিজ। এখন ভাবুন তো, এই যে প্রতিদিন 100 কোটি টাকা বা মাসে 3000 কোটি টাকার ক্ষতি হচ্ছে, এই টাকাটা আসবে কোথা থেকে? এই কোম্পানিগুলো তো দেউলিয়া হয়ে যেতে পারে না। শেষ পর্যন্ত এই বিশাল লোকসানের বোঝা কিন্তু ভারত সরকারকেই বইতে হবে। আর সরকার যখন এই টাকা ভর্তুকি বা বেল আউট হিসেবে দেবে, তখন সেই টাকাটা আসবে আপনার আর আমার দেওয়া ট্যাক্স থেকে। অর্থাৎ আজ আপনি পেট্রোল পাম্পে 10 টাকা কম দিচ্ছেন ঠিকই, কিন্তু পরোক্ষভাবে আপনার ট্যাক্সের টাকা দিয়েই সেই ঘাটতি পূরণ করা হচ্ছে। এর ফলে সরকার রাস্তাঘাট, স্কুল বা হাসপাতালের মতো উন্নয়নমূলক কাজে খরচ করার টাকা কম পাবে। তাই প্রধানমন্ত্রী মোদিজি যখন বলেন তেলের সাশ্রয় করুন, তখন আসলে কোনো রাজনৈতিক ভাষণ দিচ্ছেন না। তিনি আপনাকে একটি ন্যাশনাল অ্যাডভাইজারি দিচ্ছেন। তিনি আপনাকে পরোক্ষভাবে বলছেন যে আজ যদি আমরা সচেতন না হই, তবে এই বিশাল অর্থনৈতিক বোঝা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর গিয়ে পড়বে। প্রধানমন্ত্রী আসলে আপনার কষ্টার্জিত ট্যাক্সের টাকা এবং দেশের সম্পদকে রক্ষা করার জন্য এই আগাম সতর্কতা জারি করেছেন। এটি সির্ফ সাশ্রয় নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। বন্ধুরা, এই আলোচনার শেষ পর্যায়ে এসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলনা করা প্রয়োজন। বর্তমানে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মহলে অনেকে এই পরিস্থিতিকে 1991 সালের সেই অন্ধকার
অর্থনৈতিক সংকটের সাথে তুলনা করছেন। কিন্তু তথ্য আর পরিসংখ্যান বলছে আজকের ভারত সেই সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং স্থিতিশীল। একবার মনে করে দেখুন 1991 সালের কথা। সেই সময় ভারতের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে আমাদের কাছে মাত্র 2 সপ্তাহ বা 15 দিনের পণ্য আমদানি করার টাকা অবশিষ্ট ছিল। পরিস্থিতি সামাল দিতে ভারতকে তার জাতীয় স্বর্ণভাণ্ডার বা গোল্ড রিজার্ভ বিদেশে বন্ধক রাখতে হয়েছিল। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে ছবিটা সম্পূর্ণ আলাদা। আজ আমাদের ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় $700 বিলিয়ন মাইলফলক স্পর্শ করেছে। আমাদের হাতে এখন 11 থেকে 12 মাসের আমদানির খরচ মজুত আছে। শুধু তাই নয়, আমাদের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সার্ভিস সেক্টর আজ বিশ্বের অন্যতম শক্তিশালী স্তম্ভ। তাহলে প্রশ্ন উঠতে পারে, ভারত যদি এতটাই শক্তিশালী হয় তবে মোদিজি কেন এত চিন্তিত? বন্ধুরা, প্রধানমন্ত্রী মোদিজি প্রিজারভেশন ইজ বেটার দ্যান কিওর অর্থাৎ রোগ হওয়ার আগে সতর্ক হওয়ার নীতিতে বিশ্বাসী। তিনি চান না ভারত কোনোদিন শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো ঋণের জালে জড়াক। তিনি জানেন যে আজ আমরা যদি আমাদের আমদানির উপর নির্ভরশীলতা না কমাই তবে এই বিশাল সঞ্চয় ফুরিয়ে যেতে বেশি সময় লাগবে না। তাই লক্ষ্য করুন, প্রধানমন্ত্রী কেবল পেট্রোল বা সোনার কথা বলেননি, তিনি এডিবল অয়েল বা ভোজ্য তেল এবং সার আমদানির উপর নির্ভরতা কমানোর কথাও বলেছেন। ভারত আজ ন্যাচারাল ফার্মিং এবং বিকল্প জ্বালানির মাধ্যমে যে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে তাকে সফল করার আসল চাবিকাঠি কিন্তু আমাদের এবং আপনার হাতে। আমরা যদি নিজেদের ছোট ছোট বিলাসিতা যেমন প্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বা অতিরিক্ত সোনা কেনা একটু নিয়ন্ত্রণ করি তবে সেই টাকা দেশের পরিকাঠামো উন্নয়নে কাজে লাগবে। সবশেষে এটাই বলবো, সরকার একা কোনো দেশকে শক্তিশালী করতে পারে না যতক্ষণ না দেশের নাগরিকরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। মনে রাখবেন, ব্যক্তিগত স্বার্থ সাময়িক, কিন্তু দেশ এবং দেশের অর্থনীতি চিরস্থায়ী। আজকের এই সংকটের মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, নেশন ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট। তো বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন প্রধানমন্ত্রীর এই আবেদন মেনে আমাদের চলা উচিত? কমেন্ট করে অবশ্যই জানান। মনে রাখবেন, আপনার একটি ছোট সাশ্রয় দেশের অর্থনীতিকে একটি বড় ধাক্কা থেকে বাঁচাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে সবাই এই জিওপলিটিক্যাল ক্রাইসিস সম্বন্ধে সচেতন হতে পারে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।